প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটা করছি। অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো বীজগাণিতিক রাশি কাকে বলে, এটা হচ্ছে প্রথমত আমাদের আলোচ্য বিষয়। তো বিভিন্ন প্রকারের বীজগাণিতিক রাশির সঙ্গে আমরা পরিচিত। এক বা একাধিক সংখ্যা এবং সংখ্যা নির্দেশক প্রতীক, যেগুলোকে আমরা চলক বলে থাকি, এ বি সি এক্স ওয়াই জেড এগুলো। তো সেগুলো এই ধরনের প্রক্রিয়া চিহ্ন, যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ বলা হয়। তারপরে ঘাত মানে হচ্ছে পাওয়ার, তারপরে মূলদ চিহ্নের যে কোনো একটি, মানে এগুলো যে সব থাকতে হবে তা না, এগুলোর যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, একে বলা হয় বীজগাণিতিক রাশি। তো সংক্ষেপে আমরা সেগুলোকে রাশি বলি। তো বীজগাণিতিক রাশির বড় শর্ত হচ্ছে যে এখানে কোনো একটা চলক, যেমন এক্স ওয়াই জেড বা এবিসি, এগুলো থাকতে হবে। তো এখানে দেখো 2x লেখা আছে, এটা একটা বীজগাণিতিক রাশি। তারপর 2x+3ay, হ্যাঁ, অর্থাৎ এখানে সংখ্যা আছে, এই যে বলেছে সংখ্যা। তারপরে সংখ্যা নির্দেশক যে প্রতীক, সেটা হচ্ছে এক্স ওয়াই বা এ, এই চলকগুলো। তারপরে এই যে প্রক্রিয়া চিহ্ন, সেগুলো যে সব থাকতে হবে তা না, কখনো দেখো কোনো কিছুই থাকে না, এখানে কিছু না থাকলেও একটা গুণ সম্পর্ক আছে, বুঝতে হবে 2 আর x এর মধ্যে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যোগ চিহ্ন আছে। হ্যাঁ, এরকম যে রুট ওভার চিহ্ন থাকতে পারে, এগুলোকে আমরা বলি বীজগাণিতিক রাশি। তো এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আলোচনা, সেটা হচ্ছে এই অধ্যায়ের ক্ষেত্রে চলক, ধ্রুবক আর বহুপদী। তো যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রতীককে চলক বলা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে চলক মানেই হচ্ছে যে যে চলে, নামটা শুনলেই বোঝা যায় যে যার মান কখনো নির্দিষ্ট নয়, অর্থাৎ চলকের মান চলকের মান নির্দিষ্ট নয়, অর্থাৎ আমরা বলতে পারি যে পরিবর্তনশীল। পরিবর্তনশীল, অর্থাৎ বিভিন্ন সময় এটা বিভিন্ন মান ধারণ করতে পারে। তো এখানে দেখো আমরা সাধারণত চলক হিসেবে এবিসিডির যে অক্ষরগুলো রয়েছে, বর্ণগুলো রয়েছে, সেগুলোকে আমরা ইউজ করি। যেমন ম্যাক্সিমাম হচ্ছে এক্স ওয়াই জেড, এই তিনটাকে আমরা প্রধান চলক হিসেবে বিবেচনা করি। তবে এখানে কিন্তু আমরা এ বি সি, হ্যাঁ, এই অক্ষরগুলোকে চলক হিসেবে বিবেচনা করি। তো আমি যদি একটা দেখো সমীকরণ লিখি, যেমন x+2 = 0, তো এখানে কিন্তু আমাদের বলে দিতে হয় না, আমরা যখন এই সমীকরণটা সমাধান করি আমরা সিম্পলি এক্স এর মানটা বের করি। তাহলে এই এক্স এর মানটা এখানে দেখো, এক্স সমান সমান এই পারে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই এক্সটা ছিল আমাদের, হ্যাঁ, চলক। তো এই আমি যদি আবার দেখো এমন লিখি যে x² সমান হচ্ছে 4, তাহলে স্কোয়ার টাইপের সে গেলে কি রুট ওভার হয়ে যায়, আর রুট ওভার হলে আমাদের প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, +-√4, অর্থাৎ 4-এর বর্গমূল করলে হচ্ছে +-2। তো এই যে এক্স এর মান দেখো বিভিন্ন সময় বিভিন্ন আসছে, এই কারণেই এগুলোকে আমরা চলক বলি। কিন্তু আমি যদি একটা সংখ্যা বলি, যেমন ধরো 2, হ্যাঁ, এটা আমেরিকান নিয়ে গেলেও 2, বাংলাদেশেও 2, যেখানে নিয়ে যাও না কেন 2, তো এটাকে আমরা বলি হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, ধ্রুবক ঠিক চলকের উল্টো জিনিস, যার মান হচ্ছে ফিক্সড করা, অর্থাৎ পরিবর্তনশীল নয়, সবসময় একই রকম থাকবে। তো এরকমই দেখো আমি যদি আরেকটা এরকম একটা বীজগাণিতিক রাশি লিখি যে ax+b+c, তো এখানে দেখো আমি এই যে এক্স কে যদি এখানে আমরা চলক বলি, হ্যাঁ, তাহলে এক্স চলক, তাহলে পাশাপাশি আমরা এই এ বি সি, এদেরও কিন্তু মান এখানে নির্দিষ্ট করা নেই। যেমন 2 একটা নির্দিষ্ট মান ছিল, হ্যাঁ, সেরকম। তাহলে আমরা তাহলে এবিসি কে চলক বলবো না? হ্যাঁ, এবিসিও আমাদের চলক, তবে জেনারেল ভাবে বেশিরভাগ ক্ষেত্রে এই এক্স ওয়াই জেড, হ্যাঁ, এই তিনটাকেই চলক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই বিবেচনা করা হয় সাধারণত। ওকে, তো এখানে একটা ইম্পর্টেন্ট যে কথা আছে, যেটা যে চলক নির্দিষ্ট করে না বললে, যেমন ধরো এই কথাটা তোমরা নোট করে নিতে পারো যে চলক নির্দিষ্ট করে না বললে, না বললে, যেমন এখানে আমি দেখো ax+b+c একটা বীজগাণিতিক রাশি লিখেছি, এখানে আমি উল্লেখ করিনি যে কোনটা চলক। সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে তিনটা যে এই যে এ এক্স বি সি, চারটা আমরা এখানে অক্ষর দেখতে পাচ্ছি, এদের সবাইকে কিন্তু আমাদের চলক বলতে হবে। তাহলে চলক নির্দিষ্ট করে না বললে, আহ না বললে আমরা বলবো যে আহ, সব বর্ণগুলোই, মানে ইংলিশের যে বর্ণগুলো আছে সব বর্ণগুলোই চলক। কিন্তু এইখানে আমি যদি দেখো নির্দিষ্ট করে বলি যে এই বীজগাণিতিক রাশিতে হচ্ছে এক্সটা চলক, যখনই এইভাবে নির্দিষ্ট করে দেওয়া হবে তখন এক্স ছাড়া, হ্যাঁ, বাকি যেগুলো থাকলো, অর্থাৎ এই যে বি সি, আর এটা আসলে চলকের সাথে যেহেতু সংশ্লিষ্ট, যার কারণে এটা দেখা যাবে যে এক্স এর মানের সাথে সাথে এই মানটা পরিবর্তন হবে।
যার কারণে এক্স কে যদি চলক নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে এক্স বর্জিত যে পদগুলো থাকবে, অর্থাৎ এখানে যেটা বি প্লাস সি ছিল, এটাকে আমাদের তখন ধ্রুবক হিসেবে ধরতে হবে। এটি কিন্তু মূলত বিষয়। তো এরকমই আমাদের এইখানে আমি যখনই চলক বলে দেবো যে আমার এই বীজগাণিতিক রাশিতে এক্সটা হচ্ছে চলক, তখন আমাদের এই বি প্লাস সি, হ্যাঁ, এটা কিন্তু ধ্রুবক হয়ে যাবে। আবার দেখো আমি যদি এইভাবে লিখি যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা একটা বীজগাণিতিক রাশি। তো এখানে যদি আমি চলকটা দেখো ফিক্স করে দিই যে এক্সটা হচ্ছে আমাদের চলক। তো এক্স যদি চলক হয়ে যায়, তাহলে এক্স বর্জিত, এখানে যেহেতু এর সাথে এক্স আছে তাহলে এটা বাদ দিয়ে এই বাকি যেটা দুটা পদ থাকলো অর্থাৎ বিওয়াই প্লাস সি, এটাকে তখন আমাদের ধ্রুবক বলতে হবে। তার মানে ধ্রুবক মানে হচ্ছে যে যেটা চলক সেটা বাদ দিয়ে, হ্যাঁ, বাকি যে পদগুলো থাকবে সেটাই ধ্রুবক। সেখানে কনস্ট্যান্ট এরকম সংখ্যাও থাকতে পারে, যদি এটাও থাকে তাহলে এর সাথে এটাও ইনক্লুড হয়ে পুরোটাই আমরা ধ্রুবক হিসেবে বলবো। তো এইটা হচ্ছে বিষয়। আবার আমরা যদি কখনো দেখো এইভাবে লিখি যে এক্স স্কোয়ার প্লাস 5x+8, এখানে কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের ধ্রুবক, যেহেতু এখানে এক্সটা চলক। আচ্ছা, এরপরে আমরা দেখো আর একটা বীজগাণিতিক রাশি লিখি যে xy প্লাস হচ্ছে y+3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি যদি চলক আমাকে নির্দিষ্ট করে না দেয় তাহলে এক্সটাও আমরা চলক ধরবো, ওয়াইটাও চলক ধরবো। কিন্তু এখানে আমাকে যদি বলে দেওয়া হয় যে এক্স হচ্ছে চলক, এক্স চলক, তাহলে এখানে এর সাথে যেহেতু এক্স আছে তাহলে এটা বাদ দিয়ে এই যে y+3 যেটা থাকলো, এটাকে আমাদের তখন কি ধ্রুবক বলতে হবে, ধ্রুবক। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন যদি আমাকে এখানে বলে দেয় যে ওয়াইটা হচ্ছে চলক, ওয়াই যদি চলক হয় তাহলে এখানে দেখো ওয়াই আছে, তাহলে এটা ধ্রুবক হবে না, এখানে তো ওয়াই আছে, তাহলে তখন আমাদের এই থ্রিটা শুধু হবে ধ্রুবক। আর যদি বলে দেওয়া হয় যে এক্স ও ওয়াই দুটোই চলক, হ্যাঁ, এক্স ও ওয়াই চলক, তখনও কিন্তু আমাদের ধ্রুবক হবে এই থ্রিটা। যেহেতু এক্স ও চলক তাহলে এখানে ধ্রুবক হবে না, ওয়াই ও যেহেতু চলক, এইরকমই বিষয়। তো এখন আমরা আরেকটা দেখো বড় একটা বীজগাণিতিক রাশি নিয়ে আমরা কাজ করব। সেই রাশিটা হচ্ছে এমন যে x² y² প্লাস হচ্ছে xy প্লাস y² প্লাস x² প্লাস 5x প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 5। বড় সড়ো একটা আমরা বীজগাণিতিক রাশি নিলাম। তো এইখান থেকে আমরা দেখো সবকিছু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, যদি আমাকে এখানে বলে দেওয়া হয় যে এক্স ও ওয়াই দুটোই কি চলক, হ্যাঁ, এখান থেকে আমাকে যদি ধ্রুবক বাছাই করতে বলে তাহলে দেখো এখানে এক্স ওয়াই দুটোই আছে, তাহলে এটা ধ্রুবক হবে না। এখানেও এক্স ওয়াই দুটোই আছে, এখানে শুধু ওয়াই থাকলে ওয়াই কে যেহেতু চলক বলা হয়েছে তাহলে এটা ধ্রুবক হবে না, এটাও চলক। এখানেও এক্স যেহেতু যুক্ত আছে তাহলে এটাও আমাদের ধ্রুবক হবে না, চলক। এটাও চলক, এখানে শুধুমাত্র ধ্রুবক হবে কত, 5, ধ্রুবক হবে 5। আচ্ছা, এরপরে যদি আমাকে শুধু বলে দেওয়া হয় যে এক্সটাই চলক, তাহলে দেখো এক্স বর্জিত যেগুলো থাকবে, এখানে যেহেতু এক্স আছে, এটা ধ্রুবক হবে না, এখানেও এক্স আছে, তাহলে এই যে এই পদটার মধ্যে দেখো, হ্যাঁ, কোনো এক্স নেই, তাহলে আমরা এটা নেব। এখানেও এক্স আছে, এটা ধ্রুবক হবে না, এখানেও এক্স আছে, এখানে যেহেতু এক্স নেই তাহলে এই 3y আসবে, তার সাথে আসবে +5, এই পুরোটা হবে আমাদের তখন ধ্রুবক, ধ্রুবক। এরপরে যদি আমাকে ওয়াইটাকে বলে দেওয়া হয় যে ওয়াই হচ্ছে এখানে চলক, তাহলে এখানে যেহেতু ওয়াই আছে তাহলে এটা ধ্রুবক হবে না, চলকের মধ্যে এটাও চলক। এখানে ওয়াই আছে কিন্তু এইখানে যেহেতু ওয়াই নেই তখন এইটা কিন্তু ধ্রুবকের মধ্যে চলে আসবে। তারপর 5x, এখানেও যেহেতু ওয়াই নেই এটাও ধ্রুবকের মধ্যে চলে আসবে। আর এটা যেহেতু ওয়াই আছে তাহলে এটা চলকের মধ্যে চলে যাবে। আর 5, এই পুরো পদটা, এই যে রাশিটা আসলো এইটাকে আমরা তখন ধ্রুবক হিসেবে বলবো। এই বিষয়টা কিন্তু এখানে আলোচ্য। তো এরপরে আমরা হচ্ছে যে বহুপদী, আমরা আশা করি চলক আর ধ্রুবক বিষয়টা বুঝতে পেরেছি। হুম, তো এখন আমরা বহুপদীর বিষয়টা দেখব, যে এই চ্যাপ্টারের মেইন বিষয় কিন্তু আমাদের এই বহুপদী। তো নামটা শুনলেই দেখো মনে হয় যে বহুপদী তার মানে একটা পদ থাকলে মনে হয় বহুপদী হবে না, এটা কিন্তু আমাদের ভুল ধারণা। কেননা বহুপদীর যে এখানে দেখো সংজ্ঞায়িত করা হয়েছে, আমরা সেই লাইনটা যদি তোমাদের একটু দেখাই, যে এক বা একাধিক পদ থাকবে বহুপদীতে, একটা পদও থাকতে পারে দেখো, এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল। এই যে এই বিষয়টা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত। তো ঋণাত্মক, দেখো একটা সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে
ধনাত্মক পূর্ণ সংখ্যা, হ্যাঁ, এখানে যেটা স্বাভাবিক সংখ্যা বলি আমরা 1 2 3 4, এগুলো প্লাস মানগুলো এইটা। আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, নামেই বোঝা যায় ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস মানগুলো, অর্থাৎ -1 -2 -3 এগুলো। হুম। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটা আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কেন, যে কোনো ভগ্নাংশ আসবে না। তাহলে অঋণাত্মক মানে অনেকে ভাবতে পারো যে ধনাত্মক, আসলে তা না। হ্যাঁ, যদি এটা ধনাত্মকই হতো তাহলে তো অঋণাত্মক নামটা আসতো না। অঋণাত্মক মানে হচ্ছে যখন শূন্যটা এই প্লাস মানগুলোর সাথে ইনক্লুড হয়ে যায়, 0 1 2 3 4 এইভাবে, তো এই সংখ্যাগুলোকে আমরা বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর যখনই এইগুলো আমরা দশমিকে দেব তখন কিন্তু আর পূর্ণ সংখ্যা থাকবে না। তো এই বহুপদী হতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে শর্তটা সেটা হচ্ছে যে চলকের যে ঘাত বা পাওয়ার, এটা হচ্ছে এই ধরনের হতে হবে। অর্থাৎ আমি যদি দেখো শুধুমাত্র একটা 2 লিখি, হ্যাঁ, কেউ যদি বলে এটা বহুপদী কিনা, এরও উত্তর কিন্তু বহুপদী। তো ভাবতে পারো যে এটা বহুপদী কিভাবে হলো, এখানে তো কোনো চলকই নেই। কিন্তু আমি দেখো এখানে যদি একটা গুণন দিয়ে, এক্স একটা চলক নিয়ে তার উপর একটা জিরো পাওয়ার দিই, যেহেতু শর্ত আছে যে বহুপদীর ক্ষেত্রে এই ঘাতটা বা পাওয়ারটা অঋণাত্মক হতে হবে। তো কোনো কিছুর উপর জিরো পাওয়ার দিলে 1 হয়, সূচকের নিয়ম অনুসারে তোমরা জানো। তাহলে এখানে দেখো 2 ডট, এটার পুরোটা মান যদি আমরা 1 লিখি, তাহলে 2 অক্ষে 2। সো এই শুধুমাত্র আমরা যে 2 লিখেছিলাম এর মধ্যে কিন্তু এই জিনিসটা লুকিয়ে আছে যে চলকের অঋণাত্মক একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ঘাত হিসেবে আছে। তো আমরা এই শুধু 2 থাকলে এটাকেও কিন্তু বহুপদী বলতে পারবো। একইভাবে আমি যদি এইরকম লিখি যে x² প্লাস 3x প্লাস 2, তো এখানেও কিন্তু আমরা দেখো, হ্যাঁ, এটাকে বহুপদী একটা বলতে পারবো, যেহেতু এখানে চলকের যে ঘাতগুলো আছে কোনো পাওয়ার না থাকলে এটা 1 ধরতে হয়। তারপরে এখানেও দেখো আমি ওই যে একটু আগে যেটা দেখালাম যে এখানে আমি ইনটু করে যদি x⁴ দিই, তাহলে এখানে চলকের যে ঘাতগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ঘাতগুলো কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সহজ হিসাবে যে মাইনাস কোনো পাওয়ার থাকলে সেটাকে আমরা বহুপদী বলবো না। যেমন ধরো এইরকম এক্স এর উপরে টু দি পাওয়ার -2 দেওয়া আছে, তাহলে এটা কিন্তু বহুপদী হবে না, কেননা এটা ঋণাত্মক। ঘাতটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। তো এই এমনই দেখো আরো কিছু অঙ্ক আছে, যেমন বহুপদী যাচাই করতে বলে, এখানে উপরে আছে কিউব, নিচে আছে স্কোয়ার। তো আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে যখন আমরা এই ভিত্তিটা একই হয়, এটা আসলে ভাগ চিহ্ন, ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ারটাকে বিয়োগ করি, অর্থাৎ 3 - 2। অথবা তুমি যদি এইভাবে কাটাকাটি ভাবো, এখানে 3টা এ আছে, এখানে 2টা এ আছে, কাটাকাটি করলে উপরে একটা এ থাকবে। তো এখানে দেখো একটা এই চলে আসছে, এখানে আমরা বিয়োগ করে 3 - 2 করলে এই যে 1 লিখি। তো এক পাওয়ার তো আসলে দেওয়া হয় না এ। তাহলে এটা দিয়ে আমাকে যদি বলে এটা বহুপদী কিনা, আমরা উত্তর দিতে পারবো যে হ্যাঁ, এটা একটা বহুপদী, কেননা এর যে পাওয়ারটা আছে এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে আরো আমরা যদি দেখি, যে উপরেই দেখো আমি দিলাম স্কোয়ার আর নিচে দিলাম এ কিউব, তো এটার ক্যালকুলেশন কি হবে? তো এখানে দেখো আমরা একটা এ নিয়ে পাওয়ারটা যদি বিয়োগ করি, তাহলে এই উপরের পাওয়ারটা আগে নেব, 2 - 3। তো 2 - 3 করলে কিন্তু -1 হয়, তাহলে এখানে দেখো ঘাতটা বা পাওয়ারটা হচ্ছে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আসছে। তো অঋণাত্মক এই ধরনের না আসলে এটাকে আমরা বহুপদী বলতে পারবো না, তাহলে এটা কিন্তু আমাদের বহুপদীর মধ্যে আসবে না। তো এই হচ্ছে চলক, আহ ধ্রুবক আর বহুপদীর আমাদের। আহ, এখন আমরা আরো একটু এগিয়ে যাই, এখানে হচ্ছে যে 39 পৃষ্ঠায় আমাদের যে এক চলকের বহুপদী আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মনে করি এক্স একটা চলক। তাহলে এই যে এ, 2 নম্বরে আছে এ এক্স প্লাস বি, 3 নম্বরে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে আছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইত্যাদি আকারের রাশিকে এক্স চলকের বহুপদী বলা হয়। তো এখানে তোমরা ভাবতে পারো যে এখানে তো এক্স চলক নেই, কিন্তু আমি ওই যে তখন 2 এর ক্ষেত্রে যেমন করে দেখালাম সেরকম এ লিখে আমি যদি এখানে একটা এক্স নিয়ে জিরো পাওয়ার দিই, তাহলে x⁴ যে কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে যেহেতু 1 হয়, তাহলে a গুণন 1 এটা করলে কিন্তু এটাই আসে, অর্থাৎ এখানে আমরা একটা এক্স ইনক্লুড করে নিয়ে এটা লিখতে পারি। আর এগুলো তো আসলে দেখাই যাচ্ছে যে এক্স চলক হিসেবে আছেই। এখানে কোনো পাওয়ার নাই মানে ঘাত নাই মানে 1 আছে, +1, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে এক্স এর পাওয়ার 2, এটাও একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে এক্স এর ঘাত দেখো পাওয়ার হচ্ছে 3। তো এই বারবার কিন্তু এটাই হচ্ছে যে এখানে তো এক্স নেই, কিন্তু ওই যে একটা এক্স এর জিরো পাওয়ার দিয়ে নেওয়া যায়, কেননা জিরো পাওয়ার দিলে সেটা 1 হবে, সেই 1 এর সাথে বি গুণ করলে কিন্তু বি হবে। তো যার কারণে যেগুলো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি স্বীকৃত ভাবে যে এক্স এর উপর পাওয়ার আছে, সেগুলো আমরা দেখব 0 1 2 3 4 এরকম অঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকলেই সেটা বহুপদী হবে। তো এগুলো সবগুলোই কিন্তু এক্স চলকের বহুপদী, যেহেতু এখানে চলক ফিক্সড করে দিয়েছে, যার কারণে এখানে আমরা
এ বি সি ডি এগুলোকে ধ্রুবক হিসেবে আমাদের কল্পনা করতে হবে। তো এই যে বলেছে যেখানে এ বি সি ডি এগুলো কিন্তু ধ্রুবক, যেহেতু চলক এখানে আমাদের ফিক্সড করে দেওয়া হয়েছে। আর চলকের কথা না বললে তখন এই বর্ণগুলো সবগুলোকে আমাদের চলক হিসেবে ধরতে হয়। সাধারণভাবে এক্স চলকের বহুপদীর পদসমূহ এই যে একটা আকৃতি দেখো, সি এক্স টু দি পাওয়ার পি, এখানে কোনটা কি দেখো। তো এখানে এই যে বলে দিয়েছে যেখানে সি একটা এক্স বর্জিত নির্দিষ্ট সংখ্যা। আমি যদি এইভাবে একটা সংখ্যা লিখি 3x⁵, দেখো এখন আমরা বুঝতে পারবো এই যে সিটা যেটা, এই সিটা হচ্ছে সহগ, কোএফিসিয়েন্ট যেটা বলা হয় এক্স, এই যে এক্স এর যে এক্স যে চলকটা আছে তার হচ্ছে সহগ। তো তো এটা এখানে বলা হয়েছে দেখো যে যা শূন্য হতে পারে, অর্থাৎ এই সি এর মানটা কিন্তু জিরো হতে পারে। তো এই সি এর মানটা যদি জিরো হয় তাহলে দেখো এইটা যদি জিরো হয় এই জায়গাটায়, তাহলে 0 × x⁵, তো জিরো দিয়ে কাউকে গুণ করলে পুরোটাই জিরো হয়ে যায়। তো এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে যে যা শূন্য হতে পারে এবং পি একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যে পাওয়ারটা যেটা আছে এখানে, যে পাওয়ারটা আছে, কারণ বহুপদী হতে গেলে এটাই বড় শর্ত যে এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 1 2 3 4 5 6 এরকম হতে হবে। তো এটা হচ্ছে কি পি এর মান। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, তো এই পিটাকে আমরা বলি কি মাত্রা বা ঘাত, বা ইংলিশে আমরা ডিগ্রি। কোন বহুপদীতে উল্লিখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীটির মাত্রা বলে। এটা আমরা নিচে একটু পরেই পাবো। গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় যে পাওয়ারটা থাকবে সেটা হবে আমাদের ওই যে বহুপদীটা থাকলো, বীজগাণিতিক রাশিটা থাকলো, হ্যাঁ, তার হচ্ছে বহুপদীটার মাত্রা বলা হবে। বহুপদীতে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকে মুখ্য পদ বলা হয় এবং মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। আমরা সবই দেখবো একটু পরেই। হ্যাঁ, এবং শূন্য মাত্রা যুক্ত অর্থাৎ পাওয়ার যেটা জিরো, অর্থাৎ চলক বর্জিত, যেখানে কোনো চলক নেই, এই পদটিকে ধ্রুব পদ বলা হয়। তো আমরা একটা দেখো এই এখানে যে বড় একটা বীজগাণিতিক রাশি দেওয়া হয়েছে বহুপদী, আমরা সেইটা লিখে বিষয়টা ক্লিয়ার করব। 2x⁶ মাইনাস হচ্ছে 3x⁵, তারপর আছে মাইনাস x⁴, তারপর এখানে আছে প্লাস 2x-5। এই যে বহুপদী একটা আমরা দেখছি, হ্যাঁ, তো এটা বহুপদী কেন, যে এখানে চলকের যে ঘাত বা পাওয়ার গুলো আছে এগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে কিছু নেই মানে একটা এক আছে। তো এখানে ভাবতে পারো যে এক্স নেই, কিন্তু এখানে আমরা একটা এক্স নিয়ে টু দি পাওয়ার জিরো দিতে পারি, জিরো যেহেতু একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো কোনো কিছুর উপর জিরো পাওয়ার দিলে সেটার ভ্যালু হয় 1, তাহলে 5 × 1 করলে এটা 5ই থাকবে, এটা হচ্ছে অদৃশ্যভাবে আছে। তো এখন দেখো এটাকে আমরা বলছি যে এক্স চলকের একটা বহুপদী, এখানে আমরা চলকটা বলে দিলাম যে এক্স চলকের বহুপদী। এর মধ্যে আমাদের দেখো অনেক কিছু বোঝার আছে। তো এখন এই বহুপদীর মাত্রা কত, বহুপদীর মাত্রা। তো এই মাত্রা নির্ণয়ের জন্য আমাদের যেটা দেখতে হবে যে সর্বোচ্চ পাওয়ার কোনটা। এখানে এক্স এর পাওয়ার দেখো 6, এখানে এক্স এর পাওয়ার 5, এখানে 4, এখানে 1 আর এখানে 0। তাহলে এই একটা বহুপদীর মধ্যে চলকের যে হাইয়েস্ট মানে গরিষ্ঠ বা সর্বোচ্চ যে মাত্রা থাকে এটাকে বলা হয় এই বহুপদীর মাত্রা, বহুপদীর মাত্রা। তাহলে মাত্রা হচ্ছে 6। ওকে, এবার দেখো মুখ্য পদ। মুখ্য পদ, তো ওই যে আমরা বহুপদীর যে মাত্রাটা পাবো অর্থাৎ সর্বোচ্চ মাত্রা, সেটা যে পদের মধ্যে থাকে, তোমরা জানো প্লাস মাইনাস দিয়ে পদ বিভক্ত হয়, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তো যে পদটার মধ্যে সর্বোচ্চ মাত্রা থাকলো, হচ্ছে যে চলকের যে সর্বোচ্চ মাত্রা থাকলো সেই পদটার নাম হচ্ছে মুখ্য পদ, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এখানে মুখ্য পদ হচ্ছে 2x⁶। এরপর আসো মুখ্য সহগ। মুখ্য সহগ, তো সহজ হিসাব হচ্ছে এই মুখ্য পদ যেটা, অর্থাৎ যে পদটাতে চলকের সর্বোচ্চ পাওয়ার ছিল, সেই মুখ্য পদের যে সহগটা থাকে, এই যে এটা হচ্ছে সহগ, চলকের যে সহগ, তো এটাকে বলা হয় মুখ্য সহগ। আচ্ছা, এরপর আসো ধ্রুব পদ। একটা হলো আমরা এর আগে পড়েছি ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে কোনটা ধ্রুবক, হুম, যেমন ইতিপূর্বে আমরা যে ধ্রুবক গুলো আলোচনা করেছি। আর ধ্রুব পদ হচ্ছে যে সেই ধ্রুবকটা কোথায় আছে সেই পদটার নাম হচ্ছে ধ্রুব পদ। তো এখানে আমরা ধ্রুব পদটা যদি খুঁজি তাহলে এক্স বর্জিত, যেমন এটা কিন্তু আমরা নতুন করে ইনক্লুড করেছি, অর্থাৎ এখানে দেখো একটা কথা বলাও হয়েছে জিরো মাত্রা যুক্ত। এই যে দেখো মুখ্য পদের সহগকে মুখ্য সহগ এবং শূন্য মাত্রা যুক্ত, অর্থাৎ এটাকে আমরা বলবো চলক বর্জিত পদ, এটাই হচ্ছে ধ্রুব পদ। শূন্য মাত্রা কেন, এই যে
এখানে 5 ছিল। একদিকে এটা যদি আমি না নিয়ে আসি তাহলে আমরা বলবো চলক বর্জিত, অর্থাৎ এখানে কোনো এক্স ছিল না। হ্যাঁ, অথবা এটাকে অন্যভাবে বলা যায় শূন্য মাত্রা যুক্ত, কেননা এখানে আমরা একটা এক্স চলক ইনক্লুড করে তার উপর যদি জিরো পাওয়ার দিই তাহলে কিন্তু এই এক্স টু দি পাওয়ার জিরো, যে কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে যেহেতু ওয়ান হয়, তাহলে 5 × 1 করলে আমাদের 5ই থাকে। তো এখানে দুই রকম কথা, একটা হচ্ছে শূন্য মাত্রা যুক্ত যে পদ এটাকেও আমরা ধ্রুবপদ বলি, অথবা এটা আমরা যদি না নিয়ে আসি তাহলে সরাসরি বলতে পারবো যে এক্স বর্জিত অর্থাৎ চলক বর্জিত যে পদ সেটাই হচ্ছে আমাদের ধ্রুবপদ। তো সামনে মাইনাস থাকলে, যেমন এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই মুখ্য পদের ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু মাইনাসটা দিতে হতো। তো এই পদের আগে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এখানে ধ্রুব পদকে আমরা বলবো হচ্ছে -5। খুবই সহজ সরল ভাবে জিনিসটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখন এখানে যেটা বলা হয়েছে এ নট ইকুয়াল টু জিরো হলে পূর্বোক্ত বহুপদীর মাত্রা। তো এ যদি নট ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ এর মানটা যদি শূন্য না হয়, তাহলে এই যে 1 নম্বর যেটা ছিল এখানে, হ্যাঁ, তো এই বহুপদীর মাত্রা কত হবে? তো আসলে এর মানটা যদি জিরো হয়ে যায় তাহলে তো পুরোটাই জিরো হয়, তখন তো আর কিছু থাকে না। তো এই বহুপদীর মাত্রাটা কত হবে দেখো। এইখানে আমি যদি এখানে একটা এক্স চলক ইনক্লুড করে হুম, তার উপর একটা জিরো পাওয়ার দিতে পারি, তাহলে জিরো পাওয়ার দিলে এটা ওয়ান হবে, তাহলে a × 1 করলে আমাদের এই থাকবে, তাহলে এখানে এই যে এ যে আমাদের বহুপদীটা ছিল তার মাত্রা আমরা বলবো কত, জিরো। আচ্ছা, বহুপদীর 2 নম্বরটা যেটা বলা হয়েছিল এই যে এইখানে, হ্যাঁ, এখানে বহুপদীর মাত্রা হচ্ছে 1, কেননা কোনো পাওয়ার না থাকলে আমরা জানি যে 1 ধরতে হয়। আর এটা বোঝাই যাচ্ছে যে এখানে বহুপদীর মাত্রা হচ্ছে 2, কেননা এখানে 1 পাওয়ার আছে, এখানে 2 পাওয়ার, সর্বোচ্চ মাত্রা যেটা সেটাকে বলা হয় বহুপদীর মাত্রা। আর এখানে দেখো সর্বোচ্চ মাত্রা আছে 3, তাহলে এখানে বহুপদীর মাত্রা 3। যে কোনো অশূন্য ধ্রুবক প্রদত্ত যে কোনো চলকের জিরো মাত্রার বহুপদী, এটাকে আমরা এই হিসেবে একটু আগে যেটা দেখালাম যে এর সাথে আমরা একটা এক্স টু দি পাওয়ার জিরো কল্পনা করে নিতে পারি। জিরো সংখ্যাটিকে শূন্য বহুপদী বিবেচনা করা হয় এবং শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত ধরা হয়, কেননা কোনো কিছু জিরো হয়ে গেলে আসলে তো সেখানে কোনো ভ্যালুই থাকে না। এক্স চলকের বহুপদীকে সাধারণত এক্স এর ঘাতের অধক্রমে, অধক্রম মানে কি, বড় থেকে ছোট, অর্থাৎ মুখ্য পদ থেকে শুরু করে ক্রমে ক্রমে ধ্রুব পদ পর্যন্ত সাজাতে হয়। আমরা একটু পরে দেখবো আদর্শ রূপটা। এরূপ বর্ণনাকে বহুপদীর আদর্শ রূপ, স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়। ব্যবহারের সুবিধার্থে এক্স চলকের বহুপদীকে পি অফ এক্স, তারপরে কিউ অফ এক্স ইত্যাদি যে কোনো বড় হাতের অক্ষর দিয়ে এখানে এক্স এইভাবে লিখতে হয়, ইত্যাদি প্রতীক দ্বারা সূচিত করা হয়। যেমন পি অফ এক্স মানে আমরা বলবো এখানে এক্স চলকের একটা বহুপদী। এরূপ পি অফ এক্স প্রতীকে এক্স এর উপর বহুপদীটির মানের নির্ভরতা নির্দেশ করে। তো এখানে এক্স এর আমরা দেখো বিভিন্ন মান যদি বসাই তাহলে পি অফ এক্স এর কিন্তু মানটা বিভিন্ন সময় বিভিন্ন আসবে, সেটাই বলা হয়েছে। তো আমরা এই অধক্রমের বিষয়টা আজকের পাঠ আমরা এখানে এই পর্যন্ত রাখবো। তো এই যে অধক্রমে সাজানোর বিষয়টা আদর্শ রূপ, আমরা এটা দিয়ে কিন্তু আজকের পাঠ শেষ করব। আমরা একটা দেখো বহুপদী নিয়ে নিই এক চলকের, আমরা আজকে কিন্তু এক চলকের বহুপদী পর্যন্তই থাকছি। তো এক চলকের বহুপদী অর্থাৎ এখানে আমরা শুধু এক্স চলক নিয়ে আলোচনা করব। তো আমি দেখো একটা হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বহুপদীর এক চলক না, এক চলকের কাজ আমাদের হয়ে গেল। এক চলকের বহুপদী ধরো যে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 3a, আমরা এখানে এ কে চলক হিসেবে ধরছি। তো এটাকে আমরা প্রকাশ করব কিভাবে, এখানে পি কিউ যে কোনো অক্ষর আমরা নিতে পারি বড় হাতের অক্ষরে, আর এইখানে ব্র্যাকেট দিয়ে ওই চলকটা এখানে দিয়ে দিতে হয়। এর মানে হচ্ছে এখানে আমাদের এটা হচ্ছে চলক। ঠিক একইভাবে আমরা যখন দুই চলকের, হ্যাঁ, কোনো দুই চলকের বহুপদী প্রকাশ করব, দুই চলকের, এটা ছিল আমাদের এক চলকের, দুই চলকের আমরা একটা বহুপদী লিখি, ধরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 3xy, এখানে এক্স আর ওয়াই দুইটা কিন্তু চলক আছে, প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 7y আর প্লাস হচ্ছে 3। তো এইটাকে প্রকাশ করতে হবে এইভাবে, আমরা এখানে পি কিউ যে কোনো অক্ষর দিয়ে এখানে চলক দুটোকে আমাদের কমা দিয়ে এক্স ওয়াই এইভাবে লিখতে হবে। এই একইভাবে যদি তিন চলকের বহুপদী হয়, আমরা এখন দেখো এক্স ওয়াই জেড এরকম তিনটা চলক নেব, এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড, তারপর হচ্ছে প্লাস 3xy জেড, তারপর হচ্ছে প্লাস 5। তো এটাকে আমাদের প্রকাশ করতে হবে এইভাবে, পি এক্স কমা ওয়াই কমা জেড। এটা দেখলে আমরা বুঝবো যে এখানে তিনটা চলককে নির্দেশ করা হয়েছে, এটা হলো দুইটা চলক আর এটা হলো একটা চলক।
এখন আমরা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে বহুপদীর আদর্শ আকার, স্ট্যান্ডার্ড ফর্ম কিভাবে সাজাতে হয়। আদর্শ আকার, তো আমরা ইচ্ছে করি দেখো একটা বহুপদী এলোমেলো করে নেব। 5x প্লাস 3y² প্লাস হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার, এর সাথে নিলাম প্লাস x² y² প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 7। একটা বড় সড়ো আমরা বহুপদী নিয়ে নিলাম। তো এটাকে আমরা যদি আদর্শ আকারে লিখতে যাই, অর্থাৎ ঘাত বা পাওয়ারের অধক্রম অনুসারে বড় থেকে ছোট, তো সেইখানে দেখো প্রথমে যদি আমাকে চলক বলে দেওয়া হয় যে চলক এখানে হচ্ছে এক্স, তাহলে বিষয়টা হবে যে এগুলোর মধ্যে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা আমাদের আগে লিখতে হবে। তো এখানে দেখো এক্স এর পাওয়ার 1, এইটা না, সাংখ্য সহগ না, উপরের পাওয়ারটা। এখানে তো এক্স নাই, এখানে এক্স এর 3 পাওয়ার, এখানে এক্স এর 2 পাওয়ার, এখানে এক্স নাই, এখানে তো ধ্রুবক। সো এইটা হচ্ছে ফার্স্ট, এক্স এর সবচেয়ে বড় পাওয়ারটা আমাদের আগে নিতে হবে। এরপরে এক্স এর হচ্ছে যেটা 3 পাওয়ার, এবার এক্স এর 2 পাওয়ার যেটা আছে এটা আমরা নেব, x²y²। এরপরে এখানে দেখো এক্স এর 1 পাওয়ার আছে, এই 2 পাওয়ারের পর 1 পাওয়ার অর্থাৎ প্লাস 5x। এরপরে এক্স যুক্ত পদ কিন্তু আমাদের আর নাই। তো সেক্ষেত্রে এখানে আমরা ওয়াই এর যে বিষয়গুলো আছে, সেই ওয়াই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মানে যে কোনোটা আমরা এখন আগে লিখতে পারি, তবে এই যেটা কোনো একদম ধ্রুবক সেটা সবার লাস্টেই থাকে। তো সেক্ষেত্রে তারপরে আমরা যদি একটু সাজাই যে ওয়াই এর ক্ষেত্রে এখানে ওয়াই এর 2 পাওয়ার, এখানেও কিন্তু ওয়াই এর 2 পাওয়ার, তো এই দুটোর যে কোনো একটা কিন্তু আমরা এখানে আগে লিখতে পারবো, সমস্যা নেই। তো তারপরেও আমি হচ্ছে যে এটাই আগে লিখছি। সরি, এটা আমাদের তো লেখাই হয়ে গেছে। হ্যাঁ, ওয়াই এর এটা 2 পাওয়ার আর এটা ওয়াই এর হচ্ছে 1 পাওয়ার, তো আমরা 2 পাওয়ারটা আগে নিলাম 3y², তারপরে আমরা এই প্লাস 3y-টা নিলাম, আর লাস্টে যে ধ্রুব পদ ছিল একদম কনস্ট্যান্ট সেটা হচ্ছে 7। তো এই হলো এটার বিষয়। এরপর আমাকে যদি এখানে চলক বলে দেওয়া হয় যে ওয়াই, তখন আমাদের ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা খুঁজে নিতে হবে। তো দেখো ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার আছে, এখানে 2 পাওয়ার, এখানেও 2 পাওয়ার, এখানেও কিন্তু 2 পাওয়ার, তাহলে কোনটা আমরা আগে লিখবো? তো এখানে আমরা যে কোনোটা আগে লিখতে পারি, আবার আমরা অন্য আরেকটা ডিজাইনেও তোমাদের লেখাটা শেখাবো। আমি সেক্ষেত্রে এইটা আগে লিখলাম, x³ y²। তারপরে আমি নিলাম হচ্ছে ওয়াই এর এও 2 পাওয়ার, এটাও 2 পাওয়ার, যে কোনো একটা আমি আগে নিলাম, এইটা নিলাম। তারপরে আমরা এইটা নিলাম 3y²। মানে এখানে একটু দেখতে হয় যে আসলে যেগুলোর মধ্যে এক্স ওয়াই দুটোই আছে, মানে সেম পাওয়ার যখন হয়ে যায় যে ওয়াই এর এটাও 2 এটাও 2 এটাও 2, কোনটা আগে নেব? তখন সেক্ষেত্রে তার সাথে যদি আরেকটা চলক হচ্ছে যে এক্স যেটাতে যুক্ত আছে, সেগুলোকে আগে লিখলে ভালো হয়। তবে এখানে ভালো মন্দর কিছু নেই, যে কোনোটা তোমরা আগে লিখতে পারবে। এরপরে আমরা ওয়াই এর 1 পাওয়ার যেটা ছিল এটা নিলাম, তারপরে এক্স যুক্ত যে পদ ছিল 5x সেটা নিলাম, তারপরে ধ্রুব পদ যেটা ছিল 7 সেটা লিখলাম। তবে এইখানে আমরা দেখো এই তিনটার মধ্য থেকে y²টা যদি কমন নিয়ে লিখি, এটা আরো বেস্ট। y² কমন নিলে এখানে থাকবে দেখো x³ প্লাস এখানে থাকবে x² প্লাস এখানে থাকবে হচ্ছে 3। আর এগুলো যেমন ছিল সেইভাবে, এইভাবে আমরা y কে চলক ধরে এটার হচ্ছে আদর্শ আকারটা লিখে ফেলতে পারি, 5x প্লাস 7। এটা এখন দেখো আমাকে যদি বলে দেওয়া হয় যে এক্স ওয়াই দুটোই চলক, এক্স ওয়াই দুটোই চলক, তখন আমি আদর্শ আকারে কিভাবে লিখব? তো এক্স ওয়াই যখন দুটোই চলক হয়ে যায়, তখন কিন্তু দেখো আমি যদি বলি এখানে ঘাত বা পাওয়ার কত, তখন কিন্তু এই দুই চলকের যে পাওয়ার গুলো আছে সেগুলো যোগ করতে হবে। যেমন এখানে তো আসলে একটাই চলক, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে একটাই চলক পাওয়ার 2, এখানে দেখো যেহেতু দুইটা চলক, এখানে যেহেতু দুইটা চলক বলা হয়েছে, তাহলে এইটা যোগ করলে যে 5 হচ্ছে, সেটা হচ্ছে এদের ঘাত। এখানে দেখো 2 2 যোগ করে 4, তার মানে এটাই আমরা দেখছি সর্বোচ্চ ঘাত। তাহলে এক্স ওয়াই দুটোই যদি চলক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এটাই ফার্স্ট পজিশনে থাকবে। তারপরে আমরা এটা নেব, কেননা এখানে এই দুজনের পাওয়ার, মানে দুটোই চলক হয়ে গেলে তাদের পাওয়ার গুলো যোগ করতে হয়। তো এখানে হচ্ছে আমরা যোগ করে পাচ্ছি 4, তাহলে x²y² এটাকে সেকেন্ড পজিশনে নিলাম। তো এখানে হলো 5, এখানে হলো 4। তারপরে আমরা দেখো এইটা নেব, যেহেতু এখানে 2 পাওয়ার আছে, তাহলে 3y²। তারপরে আমরা এই 5x আর 3y এই দুটোর যে কোনো একটা আগে লিখতে পারি, সমস্যা না। 5x প্লাস 3y আর 7টা লিখবো আমরা লাস্টে। তো এটাই হচ্ছে আমাদের এক চলক বা মানে এক্স চলক অথবা ওয়াই চলক অথবা দুটোই চলক হিসেবে ধরে আমরা বহুপদীর আদর্শ আকার লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ থেকে আমরা উদাহরণ 1 আমরা সিরিয়ালি যাব আসলে।
পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।